আর এইবার আমি পরের বক্তা দেবজিৎকে পোডিয়ামে যেতে অনুরোধ করব এবং নিঃসন্দেহে একটা বাদে অন্য সবাই বিজেপিকে এ রাজ্যে এগিয়ে রাখছে। দেবজিতের কাছে আমার প্রশ্ন এতই থাকবে যে এতটা কি আশা করেছিলে যে মোটামুটি একটি বাদে সব সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে? ৭৭ থেকে এত বড় লাভ সম্ভব? সুমনদা, এই লড়াই হ্যাঁ, বিজেপি বনাম তৃণমূলের লড়াই শুধুমাত্র ছিল না, এই লড়াই ছিল পশ্চিমবঙ্গের জনতা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের সমস্ত মানুষের বিরুদ্ধে। এমন কোনো মানুষ পশ্চিমবঙ্গে ছিলেন না যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই ১.৫ দশকের টায়ারিনি। যে দুটো কথা বলবো, এক হচ্ছে এক্সিট পোলের ফলটা যদি উল্টো হতো, তুমি মানে ঠিক কতটা ক্ষুব্ধ এবং তীব্র সমালোচনা করতে, আর তুমি বললে যে লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বাংলার মানুষ। অরূপ খানিকক্ষণ আগে বললে এই লড়াইটা আসলে অমিত শাহ বনাম বাংলার মানুষ। দাদা, মানুষ কাকে ধরবে? দাদা, আনন্দবাজার পত্রিকা ম্যাডাগাস্কার থেকে ছাপা হচ্ছে, এইরকম অস্বাভাবিকতা হতে পারে না। ১৫ বছর ধরে যে জিনিস সবাই পুইয়েছে, এবিপি আনন্দ তার থেকে বাইরে নয়। এবং যত নোটিশ বোধহয় সুমন দে পেয়েছে, সেই সব নোটিশ যোগ করলে মোটামুটি বিক্রি করে যা টাকা হবে কিলো দরে, তাতে অ্যালুমিনিয়ামের ডেচকি হয়ে যাবে। তো যাই হোক না কেন, বিভিন্ন সময় মিথ্যে মামলা, অত্যাচার, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান, সব কিছুই তো লুট করেছে তৃণমূল কংগ্রেস। মেধা লুট হয়েছে, জমি লুট হয়েছে। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, প্রতিবাদ করতে করতে ক্লান্ত, আর আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু মুশকিল হচ্ছে, তাতে কি কোনো পরিবর্তন হয়েছে? মানুষ যখন কারুর সম্বন্ধে বলে না দাদা আপনার সঙ্গে আছি, দিদি আপনার সঙ্গে আছি, তাহলে বোঝা যায় মানুষ তার সঙ্গে আছে। এবার সৌভাগ্যের বিষয় আমাদের দিক থেকে কি জানো তো, এবারে মানুষ ক্যামেরার সামনে বলেননি যে দাদা ভোট লুট হয়েছে, নিজের ভোটটা অন্য কেউ দিয়েছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই জিনিস, এটাই তো সৌভাগ্য। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম, তারপরে যদি কেউ বলে যে কি হলো দাদা এরকম কেন ভাবছেন, আমাদের কেন অন্যরকম ভাবে ভাবা উচিত নয় আপনার, তাহলেও বুঝতে হবে মানুষ আপনার সঙ্গে আছে। কিন্তু যে মুহূর্তে মানুষ ফলাফলটা উল্টো হলেও মানুষের রায় মাথা পেতে তোমরা নেবে তো? ১০০ বার ফলাফল উল্টো হতোই না, ফলাফল উল্টো হতে পারে না। তাহলে প্রাকৃতিক নিয়ম বদলে গেছে মনে করতে হবে। সূর্য পশ্চিম দিকে উঠছে কিংবা জল সাগরে নেই আকাশে আছে, এরকম আলোচনা আরম্ভ হবে। এই ধরনের ফলাফল, এই পরিস্থিতির পরে এই ধরনের ফলাফলই হবার কথা। আমি যেটা বলতে চাইছি যে পরিষ্কারভাবে দুটো রাজনৈতিক দল এখানে যুদ্ধ করেছে, শুধু তাই নয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু হোক আর না হোক, অন্তত এই ১৫টা বছরের ১.৫ দশক ধরে আমরা যা দেখেছি বা যা পেয়েছি তার থেকে মুক্তি পেতে চাই। এই গণতান্ত্রিক মুক্তি যেটা মুশকিল হয়ে গিয়েছিল, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল সুমনদা। কেউ কোনো কথা বলতে পারতেন না, যেটুকু বলার বা যেটুকু করার সেটুকু শুধুমাত্র এই কলকাতার ২০ কিলোমিটারের মধ্যে যেখানে মিডিয়ার ক্যামেরা পৌঁছে সেখানে তাও কিছু কথা বলা যেত, কিন্তু সেখানেও আরজিকর হয়ে গেছিল, আরজিকর আটকানো যায়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে এটাই তো হওয়ার স্বাভাবিক, এর বাইরে অন্য কি হতে পারে? ফলাফল উল্টে যাবেটা কি করে? উল্টোনোর তো কোনো জায়গা নেই। আজকে মানুষ যারা ভোট দিয়েছে, দেশের সবকটা এক্সিট পোল ৪০০ পার করে দিয়েছিল তোমাদের লোকসভায়, সেখানে তোমরা ২৪০-এ আটকে গেছিলে। হয়েছিল ভেবে লাভ নেই সুমনদা। আমাদের দিল্লি কিংবা হরিয়ানায় আমাদেরকে সবাই আমাদের হারিয়ে দিয়েছিল। সমস্ত এক্সিট পোল দিল্লি আর হরিয়ানা আমাকে হারিয়েছে। সমস্ত জায়গায় বিহারে এক্সিট পোল স্বীকার করলে এখানে যারা তৃণমূলকে হারিয়েছে তারা আসলে তৃণমূল। যাচ্ছি না, এ জয় আগাম বলছি, এ জয় পশ্চিমবঙ্গের জনতার জয়। আর যে সরকার আসতে চলেছে সেই সরকার যদিও ভারতীয় জনতা পার্টির জেতা বিধায়কদের দ্বারা নির্মিত একটা সরকার হবে, কিন্তু সেটা হবে আসলে পশ্চিমবঙ্গের জনতার সরকার। এরকম ভালো কথা অনেকেই বলেছিল, আমরা তো জানি। সুমনদা, তুমি তো সেই প্রথম একদম ফ্রম হর্সেস মাউথ বলবো না, একদম রাইটার্সের সামনে বসে মুড়ি খেতে খেতে চপ খেতে খেতে তুমি সেই মিটিং করেছিলে এবং আমরা টিভিতে কোথায় বাড়িতে কোথায় একটা মানে বাড়িতে মনে হয় রাইটার্সে না বাড়িতে মমতা দেবী সামনে জেতার পরে তোমরা একটা করেছিলে, সেটা আমরা দেখেছিলাম। আমরা চকিত হয়েছিলাম, অভাবনীয় ব্যাপার, এবং আমরা এটা বিশ্বাস করতে পেরেছিলাম। তোমরা স্বাগতও জানিয়েছিলে। একদম আমরা সেদিনই শ্রমিক ভট্টাচার্যকে দেখাচ্ছিলাম, একদম কি রিঅ্যাকশন ছিল বিজেপি। দণ্ড প্রতাপ,
বামফ্রন্টকে বকলমে সিপিএম কে হারাতে যদি কেউ পেরে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ভোটও দিয়েছিলে তোমরা তখন। স্বপ্নে কেন ওরা এটা স্বীকার তো- করে, এটা তো openly BJP স্বীকার করে। স্বপ্নের একটা উড়ান ছিল। মমতা দেবী সেই সময় একটা ফেনোমেনন ছিলেন। মানুষ ভেবেছিলেন যে মিডাস টাচ ছুলেই লোহা সোনা হয়ে যাবে, কিন্তু মানুষ তো ভাবেননি যে তারপরে ক্রমান্বয়ে মমতা দেবী এবং তার চারপাশের লোকেরা একটু একটু করে এরকম ভাবে গ্রাস করবেন। আজকে বাঙালি তার উত্তর দিয়েছে এবং বাঙালি মনে করেছে যে পাল্টানো দরকার এবং বিজেপির সরকার আসছে। বেশ, আমি আমার পরবর্তী বক্তা সৌম্যর কাছে যাব। আমি হ্যাঁ, সৌম্যকে পোডিয়ামে যেতে বলবো। একটা জিনিস কনফেশন করার জন্য ধন্যবাদ, যে হ্যাঁ আমরা আজকেও যেটা ধন্যবাদ জানাচ্ছি, রেজাল্টের পরেও জানাবো, কিন্তু মুশকিল হচ্ছে ওই 2021-এ বলেছিল 2 মাই দিদি গেই 2রা মে রেজাল্ট বেরিয়েছিল, তারপর রেজাল্টের পরে আজকে দেবজিতে দুটো হাত, ডানাতে দেখলাম পেন ধরেছে, বা হাতে ঘড়ি, সেদিনকে তৃতীয় হাত গজিয়ে গেছিল অজুহাত। আমি সেটা যেন না গজায়। হ্যাঁ, কিন্তু এই যা ভোট হয়েছে, তোমরা বা ওরা বা সৌম্য বা লেফট কারুর পক্ষে মানুষের রায় মাথা পেতে নেব না, এই জিনিস বলার জায়গা নেই। একটা জিনিস বলেছে, লুঠের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আমরাও ক্লান্ত হয়ে গেছি, যাদের লুঠেরা বলেছে তারা সবাই ওর দলের নেতা হয়ে গেছে। বেশ, আমি সৌম্যর কাছে যাব। সৌম্যর কাছে বেশ, আরেকজন বক্তার কাছে যাই। সৌম্যর কাছে প্রশ্ন থাকবে সম্পূর্ণ অন্য দিক থেকে। আচ্ছা, এক্সিট পোলে যদি প্রবণতা দেখলেন আপনারা যে 5টা সংস্থা, সমীক্ষক সংস্থা, তারা বিজেপিকে এগিয়ে রাখছে আর একটা তৃণমূলকে এগিয়ে রাখছে, কিন্তু এই 6টার মধ্যে একটা ট্রেন্ড কিন্তু কমন, একটা প্রবণতা, সেটা হচ্ছে এই রাজ্যে একটা সম্পূর্ণ মেরুকরণ হয়েছে, একটা মেরুকৃত অবস্থা, যে সেই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস, তৃতীয় শক্তি বা কংগ্রেস বা বামেরা এখনও কিন্তু তৃতীয় ডিজিটে আসতে পারেনি। প্রান্তিক শক্তি হিসেবে এই সবকটা এক্সিট পোলের যদি একটা কমন পয়েন্টে আসতে হয়, তাহলে প্রত্যেকটা এক্সিট পোলে তাই দেখাচ্ছে। এটা বাস্তব, এটা কঠোর সত্য, নাকি সৌম্য মনে করে যে এটা এক্সিট পোলে আসলে কোনো মিরাকেল হতে পারে ওই 4 তারিখে আসল ফলাফলটাতে? সৌম্য, দেখুন, প্রথমে বলি যে আপনারা যে আলোচনাটা করছেন সেই আলোচনার সঙ্গে আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হবে। আমি সবটা সমর্থন না করলেও কিছুটা তো বাস্তব মানতেই হয়। 4-5টা এক্সিট পোল দেখিয়েছেন, কিন্তু 4-5 দিন পরে আমাদের এক্সাক্ট পোলের দিকেই তাকিয়ে থাকতে হবে। তার কারণ একদম আপনারা এই 5টা যে এক্সিট পোল বা এখন পর্যন্ত 6টা-7টা দেখালেন, তাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হচ্ছে যে যদি আমি মিন ধরি বা মধ্যিখানের জায়গাটা যদি ধরি, তাহলে কিন্তু একটা ফটো ফিনিশ হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। খুব কাছাকাছি, মানে খুব একটা বিরাট ক্লিয়ার মেজরিটি নিয়ে কেউ আসতে চাইছে এরকম একটা বিষয় নয়। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের এই এক্সিট পোল বা এক্স্যাক্ট পোলের ফিগার থেকে হঠাৎ তার ধর্মতলার ঘোড়ারা হঠাৎ আনন্দিত হয়ে না পড়ে যে আমাদের ঘোড়া কেনা বেচা আমাদের আবার কেউ আবার এদিক ওদিক না চলে যায়, কারণ এই জিনিসের প্রবণতা বাড়বে এবং ওই অ্যাটাচি আর রিসর্ট পলিটিক্স হয়তো আমরা পশ্চিমবঙ্গে দেখলেও দেখতে পারি। এটা আমার অনুমান, আমি জানি না হবে কি হবে না। ঠিক, যাই হোক, একটা শুধু মানতে হবে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তুমি যদি পরিসংখ্যান দেখো, তাতে কিন্তু এই রকম নির্বাচন একেবারে হয় না যে দল যেতে তারা অন্তত 170-180-তে একদম সুমনদা, আরেকটা কথা আমার যেটা মনে হচ্ছে, কিন্তু কাগজে কলমে আমরা দেখেছি, বাস্তবে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এরকম হয় না। এবং একটা জিনিস পরিষ্কার হয়েছে সুমনদা, আপনি কোথায় দেখবেন যে আস্তে আস্তে টেনিওরটা কমছে। 25 বছরের কংগ্রেস সরকার, তারপরে আস্তে আস্তে 34 বছরের বাম সরকার, তারপরে 15 বছরের তৃণমূল সরকার। বোধহয় মানুষ এবার এটাও চাইছে যে খুব লম্বা মেজরিটিতে অনেক দিন ধরে মানুষকে ক্ষমতায় থাকার যে ইলেকটেড অটোক্রেসির দিকে কনভার্সান, এটা মানুষ বোধহয় এবার আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছেন যে বোধহয় বদলানোর প্রয়োজন বা ইত্যাদি ইত্যাদি। কারণ 15টা বছর ধরে একটা সরকার তার কি পারফরমেন্স দিয়েছে সেটা মানুষ জানেন। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, দেখুন এক্সিট পোলে একটু আগে আমার তৃণমূলের প্রতিনিধি বন্ধুবার বলছিলেন যে আজকে নির্বাচন কমিশন, কিন্তু এক্সিট পোল আমি যাই হোক যেটাই হোক, যেটা কি ফল হবে মানুষ বলবে। আগামী দিন অনেক এক্সিট পোল ভুল হয়েছে, অনেক এক্সিট পোল ঠিকও হয়েছে, কারোর পক্ষে গেছে কারোর বিপক্ষে গেছে, একটা দল জিতবে একটা দল হারবে, কিন্তু এটা ঠিক আজকে মানুষ জিতেছে। এই কারণে বলবো, তার কারণ সত্যি তো পঞ্চায়েত নির্বাচনে এই একটা মাত্র জায়গা ভাঙনের 7টা লোক খুন হতে হয়নি। একটা নির্বাচনে আমি দেখেছি আজকে মেরেছে, রক্তপাত হয়েছে, ঠেকানো যায়নি, কিন্তু মোটের ওপরে নির্বাচন কমিশন এসআইআর এর দগদগে ঘাটা যদি বলো, একটা ডোমকলে 15 জন মানুষ মারা গেল, এসআইআর এর আমি ইনস্টেড অফ হ্যাভিং একটা দগদগে ঘা এসআইআর এর থাকা সত্ত্বেও বলবো নির্বাচন কমিশন, এই এক্সিট পোল বলুন যে পোল বলুন, নির্বাচন কমিশন জয়লাভ করেছে।
মানুষের কনফিডেন্স বিল্ডিং মেজারে কিন্তু মানুষ, আচ্ছা বলুন তো আজকে কটা মানুষ বলেছে আমি ভোট দিতে পারিনি? আজকে কটা মানুষ বলেছে আমি ভোট দেন? আরেকটা জিনিস, যে পশ্চিমবঙ্গে এত হাইপার সেন্সিটিভ একটা ইলেকশন চলে, যেখানে প্রচণ্ড রাজনৈতিক সচেতন মানুষ যারা কখনোই মুখ দিয়ে প্রকাশ করে না, 2011 সালে আমরা দেখেছি কিছু কিছু মানুষ ওপেনলি বলতো যে এবার এরা যাক, যে আসে আসুক। কিন্তু এই নির্বাচনে এক্সিট পোল কতটা ফলপ্রসূ হবে, কতটা বাইরে এসে ভোট দিয়েছে বলেছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই ভোটের রেজাল্ট কী হবে আমি বলতে পারবো না। কিন্তু একটা কথা বলি, যে যারা আমাদের দীর্ঘদিন ধরে প্রান্তিক বারবার কটাক্ষ করেছে, তোমরা শূন্য, তোমরা কিছু না, তোমরা মনে রাখবেন পশ্চিমবঙ্গের এই বায়ানারি ভাঙছে মানুষ, রুজি রোজগার, বাসস্থান, এই যে ধর্মের, এই যে আজকের আলোচনা তো বারবার ধর্মের কথা, লুঙ্গি, প্যান্ট, জামা, পাগড়ি, তার সঙ্গে টুপি, ফেজ টুপি আসতেই হচ্ছে। এর বাইরেও এই বিধানসভাতে এবার একটা জিনিস হবে যে পরিষ্কার মানুষ এবার বুঝে নেবে রুজি রোজগার, বাসস্থান, মাথাপিছু রোজগার, পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া মানুষের সম্মান, শুধুমাত্র ধর্মের রাজনীতি দিয়ে হবে না, এই বাইপোলার রাজনীতির অবসান ঘটতে চলেছে, এটা পরিষ্কার। আর যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন নির্ণায়ক ভূমিকায়, এবার কিন্তু তৃতীয় পক্ষ আসবেই রাজনৈতিকভাবে। আচ্ছা, আমি এরপর নজরুলদার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের বলবো সেটা হচ্ছে ঠিক যেখানে সৌম্য বলছিল না নির্বাচন কমিশনের ভূমিকা, কোনো সন্দেহ নেই যে আজকের ভোটটা প্রত্যেকে ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখবেন একেবারে অন্যরকম। আর সেইখানেই হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা। আর আমি প্রত্যেকের কাছে আসব যে কত নাম্বার দেবেন। আপনাদের মনে থাকবে যে এর আগে যখন প্রথম দফার ভোট হলো আমি প্রত্যেকের নাম্বার নিয়েছিলাম যে কে কত নাম্বার দেবেন প্রথম দফার ভোটের। আজকে 2 দফা মিলিয়ে দ্বিতীয় দফাও যোগ হলো, ভোট পর্ব সমাপ্ত হওয়ার মুখে, এখনও 2-1টা বুথ ছাড়া মোটামুটি ভোট পর্ব সমাপ্ত হয়ে গেছে। প্রত্যেকের নাম্বার নেব এবং বিশ্লেষণ শুরু করব ডক্টর নজরুল ইসলামকে দিয়ে। কিন্তু তার আগে এক ঝলকে যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে এসেছেন তাদের দেখাবো গোটা দিনের ভোট প্রক্রিয়াটা। দেখুন, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বেনজির ভোটচিত্রের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ। অশান্তিতে দাঁড়ি টেনে নির্বিঘ্নে ভোট করিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। নিরাপত্তার কড়াকড়িতে মাথাচাড়া দিতে পারল না অশান্তি। উৎসবের মেজাজে ঢেলে ভোট দিল সাধারণ মানুষ। প্রথম দফার ট্রেন্ড বজায় রেখে দ্বিতীয় দফাতেও ভোটদানের হার প্রায় 92% কাছাকাছি পৌঁছে গেল। তার মধ্যে ভোটের শেষ পর্বে চলল উত্তপ্ত রাজনৈতিক চাপানুতোড়। কালীঘাট, করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম, আর 7 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে, তো তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছেন। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন শেষ। ভোটারদের রায় ইভিএমে বন্দী। এবার শুধু জানার অপেক্ষা কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। পরিবর্তন না প্রত্যাবর্তন? তবে যে বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন নেই তা হলো প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের ওপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। लोग भय मुक्त होकर वोट दे रहे हैं। ये देश के संविधान और देश के मजबूत होते लोकतंत्र का पुण्य प्रतीक है। কালকে রাত্রিবেলা বাবা, এটা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলো ঠিকই, কিন্তু ভোট ঘিরে যে হিংসা এবং রক্তস্নান পশ্চিমবঙ্গবাসী আগে দেখেছে তার কিছুই হলো না এবার। অশান্তির খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে পরিস্থিতি ঠান্ডা করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আমি কিন্তু সারা রাত জেগেছিলাম
এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে। My standing here alone, why my opponent candidate is accompanied 50-60%. দুপুরের দিকে শুভেন্দু অধিকারী কালীঘাটে পৌঁছলে সেখানে পরিস্থিতি কুরুক্ষেত্র হয়ে ওঠে। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান যুদ্ধে ধুন্ধুমার বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং বাহিনী সেখানে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। গত দুদিনের মতো বুধবারও দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফিল্ডে দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তার কড়াকড়ি ভরসা জুগিয়েছে ভোটারদের। ঢেলে ভোট দিয়েছেন তাঁরা। উপচে পড়েছে ইভিএম, তৈরি হয়েছে নতুন রেকর্ড। এবার শুধু দেখার অপেক্ষা এই বিপুল ভোট কোন দলের মুখে হাসি ফোটায়। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, ভোট হলো 2 দফায়। প্রথম দফার দিন আমার যারা স্টুডিওতে অতিথি ছিলেন তার মধ্যে একেবারে অফিসিয়াল স্পোকসপারসন রাজনৈতিক দলের যারা ছিলেন, আমি তাদের জানতে চাই 10-এর মধ্যে কত তারা নির্বাচন কমিশনে যেভাবে প্রথম দফাতেও তো কার্যত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা ভোট হয়েছিল, কত নাম্বার দেবেন। আমি সেই নাম্বারগুলো একবার আপনাদের পড়ে শোনাই। ইনফ্যাক্ট অনেক অতিথি সেদিনও ঘটনাচক্রে এবং কিছুটা পরিকল্পনা করে কমনও রয়েছেন। সৌম্য থেকে শুরু করি। সৌম্য সেই দিন অর্থাৎ 23 তারিখ প্রথম দফার দিন 8 দিয়েছিল 10-এর মধ্যে নির্বাচন কমিশনকে। সমীরদা এখানে আছেন, সমীরদাও সেদিন ছিলেন, 8 দিয়েছিলেন, আজকেরটা দেখাতে বলিনি। বিশ্বনাথ চক্রবর্তী তিনি গতদিন মানে প্রথম দফায় 5 দিয়েছিলেন। শুভময়দা ছিলেন, তিনি 10-এ 8 দিয়েছিলেন। ঘটনাচক্রে দেবজিৎ ছিল, দেবজিৎ 9 দিয়েছিল, 10-এর মধ্যে 9। আমি জিজ্ঞেস করেছিলাম 1 নম্বরটা কী জন্য কাটলে। প্রদীপ্ত ছিল খুব চিত্তাকর্ষকভাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকসপারসন, 10-এর মধ্যে প্রথম দফায় 5 দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। আর এবার আমি প্রত্যেকের সংখ্যাগুলো 2 দফা মিলিয়ে প্রত্যেকের কাছে জানতে চাইব, তারপর বিস্তারিত ব্যাখ্যায় যাব ডক্টর নজরুল ইসলামের কাছে। এই দিক থেকে শুরু করি। অরূপ চক্রবর্তী, 10-এ 1। যেহেতু 1 থেকে মার্কিং রয়েছে, 0 দেওয়া সম্ভব হয়নি, তাই জন্য বাধ্য হয়েছে 1 দিতে, নইলে এটাও দিতাম না। বেশ, দেবজিৎ 9, আজকেও দেবজিৎ 9। সৌম্য আগের দিনের নাম্বার একই রেখেছে, 8 ছিল, 8ই আছে। সমীরদা 7 দিয়েছেন। আচ্ছা, 1 নম্বর আগের তুলনায় কেটেছেন কেন পরে জেনে নেব। শুভময়দা? আমি আপাতত কনসিস্টেন্টই আছি। আচ্ছা, একদম একদম শুভময়দা 8 প্রথম দফায় দিয়েছিলেন, দ্বিতীয় দফা বা 2 দফা মিলিয়েও 8 রাখছেন। বিশ্বনাথ দা? 2 পর্যায়ের একটা এভারেজ 8 আমি দিয়েছি, 3টে কারণ। 2 নম্বর কেন বিস্তারিত আসবো, বিস্তারিত প্রত্যেকের কাছে ব্যাখ্যায় আসবো। মানে 5 ছিল, 3 বেড়েছে। বেশ, নজরুল ইসলাম আপনি, নজরুল দা কত দিয়েছেন একবার দেখাবেন? 9, 10-এ 9। না না না, ও 6। আচ্ছা, না না, আচ্ছা, জোকস অ্যাপার্ট, 6 দিয়েছেন। 4 নম্বর কোথায় কাটলেন? আপনার সময় শুরু এখন। 4 নম্বর আমি এই জন্য কাটলাম যে আপনারা আগের যে ভোটগুলো হয়েছে, হ্যাঁ, যেমন এর অব্যবহিত আগে 23 সালে ভোট হয়েছিল, আমার বইয়ে আমি লিখেছি 64 জনের তালিকা দিয়েছি নিহত, আজকে একদম। নিহতের সংখ্যা 1। অতএব তার জন্য আপনারা বলছেন যে অনেক ভালো হয়েছে, আমি বলছি তা হয়নি। আচ্ছা, কারণ আমাদের গণতান্ত্রিক দেশে হ্যাঁ, ভোটারদের বিনা ভয়ে বুথে গিয়ে ভোট দিয়ে বাড়িতে ফিরে এসে বিনা ভয়ে যখন থাকতে পারবে, তখন হবে সেটা ভালো ভোট। আজকেও হয়নি, প্রথম পর্যায়েও হয়নি। দেখুন, আজকের ভোটের কথা যদি বলেন, তো বুথের ভিতরে ইভিএমে টেপ লাগানো পাওয়া গিয়েছে, বুথের ভিতর থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, সেটা পাওয়া গিয়েছে, বুথের বাইরে মারামারি করা হয়েছে, এটা দেখা গিয়েছে, প্রার্থীকে আটকানো হচ্ছে বুথে ঢুকতে, সেটা দেখা গিয়েছে, বুথের বাইরে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। আপনাদের মনে রাখি, এটা আপত্তি কেন?
যে ভোটের দিনে আগে যাতে 144 ধারা বলতো, এখন 163 বিএনএস হয়েছে, সেই ধারা লাগু থাকে। তাহলে ওখানে আপনারা আজকে চ্যানেলে যেগুলো দেখিয়েছেন, এক একটা জায়গায় 100-150 জন লোক কোথাও প্রার্থী কার্ড কাটছে, কখনো কাউকে তেড়ে যাচ্ছে, কি করে প্রশাসন এটা হতে দিল? এটা যেখানে হতে দেয় সেখানে খুব ভালো ভোট হয়েছে বলা যায় না। বেশ নজরুলদা, কিন্তু উল্টো ছবিটা, যেখানে পুলিশ একেবারে শাসক দলের নেতা মন্ত্রী, এমনকি কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও দেখছেন না, বলছেন 4 জনের বেশি নিয়ম নেই, উঠে যান। একদম কলকাতা পুলিশ, এবং মেক নো মিস্টেক, কোনো আইপিএস নন, একজন সাধারণ পুলিশ কর্মী মাথা উঁচু করে একাধিক ক্ষেত্রে এইভাবে যে কাজ করলেন রং না দেখে, শুধু শাসক নয়, শাসক বিরোধী। দেখে এই কথাটা আমি মানতে রাজি না। কেন বলছেন? ওই পুলিশের লোকেরাও অবস্থা দেখে হাওয়া মোরগের মতো রং খুব ভালো বুঝেছে, রং না দেখে করেননি। আপনাদের থেকে পুলিশে যারা কাজ করেন আর গ্রাউন্ডের খবর রাখে তারা বেশি যোগ্য, আমি এটুকু বলবো। আপনি বলছেন হাওয়ার গন্ধ পাচ্ছে? অবশ্যই। এবং আর একটা কারণও আছে, যে এই যে বাইরে থেকে এত কেন্দ্র বাহিনী আনতে হচ্ছে, এত অবজারভার আনতে হচ্ছে, সামান্য হলে একটা লজ্জাও লাগবে। আমিও তো পুলিশে কাজ করেছি, যে আমরা এখানে আছি, এই কাজটা তো আমরাই করতে পারতাম। অতএব ওইটা শুধুমাত্র রং না দেখে আপনি যেটা বলছেন সেটা মানছি। আচ্ছা, কিন্তু ওভারঅল পুলিশকে আপনি আর বলুন আপনার সমীক্ষার ব্যাপারে আমি দুটো বলুন। শিওর। দেখুন, আপনাদের এখানে নম্বরের কথা যদি বলেন বা বিভিন্ন সমীক্ষার কথা যদি বলেন, যদি বৈজ্ঞানিকভাবে এটা করতেন তাহলে কিন্তু নম্বরটা খুব কাছাকাছি হওয়ার কথা ছিল, আপনাদের আসন সংখ্যা খুব কাছাকাছি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে করা হয়নি, আমাদের যে পক্ষপাতিত্ব, যে আমরা তাকে জয়ী দেখতে চাই, আমরা যাকে পরাজিত দেখতে চাই, সেটা কাজ করেছে বলে একটা সমীক্ষার সঙ্গে অন্য সমীক্ষার ফারাক হচ্ছে। আমার ফারাক না হলে তো সার্ভে করেই ভোট হয়ে যেত না, এক্সিট পোলে ভোট হতো। আমি অন্য জিনিস বলছি। বলুন। যদি বৈজ্ঞানিক ভাবে এটা করা হতো তাহলে এক্সিট পোল একদম এক হতো না, কিন্তু একটাতে দেখাচ্ছে যে বিজেপি পাবে 177, অন্যটা তৃণমূল পাবে 177, এই জিনিস হতো না। আমি আপনাকে বলছি, ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল কোনোদিন ধ্রুব সত্য নয়। না, ধ্রুব সত্য নয়, কিন্তু সত্য বা বাস্তব থেকে খুব বেশি দূরে যায় না যদি সেটা বৈজ্ঞানিক ভাবে করা হয়। এই বিজ্ঞান আমি মানি না। একটা ছোট্ট উদাহরণ দর্শকদের দিই, দর্শকরা জানেন। আমি আসবো নজরুলদা আপনার কাছে, সরাসরি আমার কথা মুলতুবি রাখলাম, তার কারণ সিইও দফতরে সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছে, দ্রুত সরাসরি। যে ফিগার আসবে ওটা 2-4 ঘন্টা পরে আসবে, যখন সব ডিসিআরসি তে ফিরে আসবেন, বাই দ্যাট টাইম ওটা আসবে। তারপরে যেটা আছে আপনার যে ইলেকশন ছিল একদম পিসফুল ছিল, 1-2 ইনসিডেন্ট হয়েছিল যেটা ওয়ার্থ টেলিং, যেটা আমাদের এডিজি সাহেব এসছেন, যে আমাদের স্পেনো সাহেব আছেন, উনি ডে 1 থেকে এসআইআর থেকে আগে থেকে যুক্ত আছেন, উনি সেতু আছেন, আমাদেরও স্টেট পুলিশ, আমাদেরও কলকাতা পুলিশের মাধ্যমে উনি প্রচুর খেটেছেন, যেটা 6-8 মাস থেকে প্রত্যেক জিনিস আমরা রাত্রি 12টা-1টা যে সময় বলতাম ওনার কাছে অ্যাপ্রোচ করতাম, তবে উনি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন। উনি সব জিনিস এটা বলবেন ল অ্যান্ড ইস্যু নিয়ে, কিন্তু বড় কোনো ইস্যু ছিল না। অ্যান্ড যেটা জিনিস দেখা গেছে কি ইভেন ইন ক্যালকাটা এখানে যে ভোটিং পার্সেন্ট হয়েছে এটা হিস্টোরিক হয়েছে। ক্যালকাটাতে যে বুথে আমি ভোট দিতে গেলাম, ওখানে আমাদের বিএলও বললেন কি আমি 12 বছর থেকে কাজ করছি, অ্যান্ড কোনো দিন এই বুথে 50% থেকে বেশি ভোটিং হয়নি, কিন্তু আজকে যেটা 80% ক্রস হয়ে গেছে। আমি 8-10টা বুথে গেছিলাম আলিপুরে, একটা বুথে 95% প্লাস হয়েছে। কিছু বুথে যে আছে প্যারেন্টস এসে গেছে, অভিভাবক এসে গেছে, ওরা বললো আমার ছেলে মেয়ে ফরেনে আছে, কাজ করছে কি ওখানে পড়ছে, ওরা 18 হয়েছে, ওরা যে আছে ফার্স্ট টাইম ভোটার আছে, অথরাইজ করেছে আমাদেরকে ভোট করার জন্য, তো আপনি আমাকে অ্যালাউ করে দিন ভোট করার জন্য। আমি বললাম ভাই এটা তো অ্যালাউ হতে পারে না, কোনো আইন নেই, নিয়ে অ্যালাউ করুন, নাহলে আমার যে ছেলে মেয়ে আছে খুব হয়ে যাবে, ওটা খুব কষ্ট পাবে, যেটা আছে এত দূরে আছে, ওরা ভোটে পার্টিসিপেট করতে চেয়েছে। আমরা দেখলাম অনেক বুথে যে আছে যে আগে একটা শ্রেণীর লোক ছিল যেটা ভোট দিত না, ওরা বি এবার আসলো কি ভোট দেওয়ার জন্য, বিকজ এটা ইসিআই অনেক দিন থেকে প্রচার করলো কি আপনার যেটা আছে ভোট
ভোটের দিন যেটা আছে লাইক আ ফেস্টিভ্যাল, লাইক আ পার্ভ, যেমন আপনি পুজোতে আপনি যান পোলিং বুথে, আপনি যান যেটা পূজা প্যান্ডেলে যান, ইলেকশন সময় আপনি পোলিং স্টেশন আপনি যান, ভোট দিয়ে আসুন। এটা আপনার একটা স্ট্যাচুটারি রাইট আছে, একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে। যত পার্সেন্টেজ ভোট আপনার বেশি হবে, অত রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হবে, অত ভালো হবে। and then you are participating in the formation of the government, electing your MLA and local representative. তো এটা যেটা আছে হাই রাইজে কিছু বুথ হয়েছিল, এটা নিয়ে অনেক লোক আগ্রহ পেল কি হাই রাইজ বুথ হয়েছে, অনেক হাই রাইজ লোক এগিয়ে এসছে। অনেক লোক যে ছিল আপনার স্লাম এরিয়াতে ছিল, আগে ভোটিং পার্সেন্টেজ অল্প ছিল, আর ইনক্রিজ হয়েছে। গোটা স্টেটেই যেটা আছে ভোটিং পার্সেন্টেজ যেটা আছে এটা হিস্টোরিক হয়েছে এবার যেটা আছে, অ্যান্ড গোটা কান্ট্রিতে দৃষ্টান্তমূলক এটা ভোটিং পার্সেন্টেজ যেটা আছে পশ্চিমবঙ্গে এটা হয়েছে। আমি আবার বলছি যে ঠিক যেটা বলেছিলাম যে ঐতিহাসিক এই ভোটের পার্সেন্টেজ কোনো দিন আমরা শুনিনি। 7টা অবধি গোটা পশ্চিমবঙ্গে 92.47%, আই রিপিট 92.47% পোলিং পার্সেন্টেজ, সর্বকালীন রেকর্ড। এবং আমি বলছি যেহেতু 7টা পর্যন্ত এবং বেশ কিছু বুথে বাকি থাকতেই পারে, আমি জানি না, হয়তো একটু বাড়তে পারে। হ্যাঁ, মানে পোস্টাল ব্যালট যারা ধরেছে, ইলেকশন কমিশন এখন পর্যন্ত বলেনি পোস্টাল ব্যালট কিন্তু কাউন্টিং এর দিনে একমাত্র হাজির করবে। ফলে পোস্টাল ব্যালটের 1% ধরলে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে যা ভোট পার্সেন্টেজ দেখাচ্ছে তার সাথে 1% করে ধরবেন। তার মানে কলকাতাতে 94%-এর মতন লোক ভোট দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে শুধু নজরুলদার কথার প্রেক্ষিতে বলি। দেখুন, এটা হচ্ছে এই মার্ক্সবাদ বিজ্ঞান বলে আমাদের ছোটবেলায় না দেয়াল লিখন হতো। আমি বলছি এক্সিট পোল আর ওপিনিয়ন পোলও প্রায় অনেকে বিজ্ঞান টিজ্ঞান বলে দাবি করেন। আমি বিজ্ঞানসম্মতভাবে একটা চেষ্টা এইটুকু বলা যেতে পারে, এর বাইরে নাথিং মোর নাথিং লেস। কেন এই কথা বলছি? যে এবিপি আনন্দ একমাত্র চ্যানেল ভারতবর্ষে এই এক্সপেরিমেন্ট কেউ করেছে বলে আমার অন্তত জানা নেই, যে একটা বছর আমরা শুধুমাত্র দেখব বলে বিপুল মানে কার্যত ডাবল অর্থ ব্যয় করে দুটো সংস্থাকে দিয়ে একই দিনে, মানে ধরুন একটা সময়সীমা তো থাকে, ফিল্ড রিপোর্টের একটা সময়সীমা থাকে, সেই সমান ফিল্ড রিপোর্টের সময়সীমা দিয়ে দুটি সংস্থাকে দিয়ে এক স্যাম্পল সাইজে করিয়ে দেখেছিলাম। আকাশ এবং পাতাল ফলাফল এসেছিল। অর্থাৎ হয় দুজনের কেউ বিজ্ঞান মানেননি, নয় ওটা বিজ্ঞানী নয়। আমি বলছি সুতরাং সার্ভে যদি এক্সিট পোল বলুন, ওপিনিয়ন পোল বলুন এত নিখুঁত হতো, তাহলে কোনো একটি রেপুটেড সংস্থাকে দিয়ে সার্ভে করেই এখানে সরকার বদল হতে পারতো, অথবা সরকার থেকে যেতে পারতো। হয় না, তার কারণ ভোট যেটার ফলাফল আমরা জানতে পারবো শুধুমাত্র 4 তারিখ, তার আগে একাডেমিক ডিসকাশন অবধি ঠিক আছে, বাকি এক্সিট পোল নিয়ে মারামারি, আনন্দ, দুঃখ, হতাশা কিছু করলে তার দায়িত্ব একান্তভাবে আপনার। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে ভোট শতাংশ যেটা আমরা বারবার বলি, ধরুন তৃণমূল বা বিজেপি 40-এর কাছাকাছি শতাংশ পাবে তো আমরা একটা ভাবছি, তা এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। মূল গোলমালটা আসে হচ্ছে যখন আমরা ভোট শতাংশ থেকে আসনে যাই, সেই সময় কিন্তু এটা একেবারে গোলমাল হয়ে যায়। আর দ্বিতীয় একটা কথা, আমি যেটা আর্ট দেখিয়েছিলাম সেটাকে এইভাবে দেখালে একটা চিহ্ন হয়, এই চিহ্নটাকে বলা হয় মানে ইনফিনিটি, অসীম। পশ্চিমবঙ্গের মানুষ যারা বিএলও আছেন তারা যেভাবে আজকে পরিশ্রম করলেন, এতদিন ধরে পরিশ্রম করলেন এবং এতটা উচ্ছ্বাসের সঙ্গে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেন, তাতে গণতন্ত্রের অনেকগুলো সীমাবদ্ধতা সত্ত্বেও আমি বলবো তাদের অনেককে কিন্তু, এই ব্যক্তি মানুষগুলোকে কিন্তু অসীম নম্বরের কাছাকাছি একটা নম্বর দেয়া যায়। সকাল থেকে রাত অবধি রাত জেগে সাধারণ মানুষগুলো যাদের খুব বড় পোস্ট নেই, কিছু নেই, তাদের এবার আমি প্রত্যেকের কাছে একটু নাম্বারের ব্যাখ্যা আসবো। সমীরদা এদিক থেকে আসি। আমি আগের বার 8 দিয়েছিলাম, এইবার কারণ আগের বার তুলনামূলকভাবে ঝামেলা প্রায় ছিল না। আজকে তাও বিক্ষিপ্ত, তার মধ্যে একজন মারা গেছেন, খুবই দুঃখের খবর। এবং অনেক লোক যাদের বৈধ কাগজ আছে কিন্তু বিভিন্ন কারণে সেটা তারা ভোটটা দিতে পারেননি, সেটা ডেফিনেটলি ইলেকশন কমিশনের দায়িত্ব না হলেও কিছুটা পড়ে যায়। তৃতীয়ত, আজকে সত্যি সত্যি প্রচুর জায়গায় এত জমায়েত হয়েছে, এটা কিন্তু আমাদের অবাক করেছে। কি করে 100-150 লোক জমায়েত হয়ে যায়, কি করে মহিলারা ঘিরে ধরে ওরকম বিভিন্ন রকম অ্যাজিটেশন করে, এটা কিন্তু মানে কাঙ্ক্ষিত নয়। এই জন্য আমি কাঙ্ক্ষিত নয়, কিন্তু আবার আমি বলছি পুলিশের ছবিটা অনেক জায়গায় কিন্তু বেশ পাল্টাতেও দেখেছি আজ। কেন এত জোর দিয়ে বলছি, পরের প্রতিবেদন। আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও বলতে হওয়ার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে,
কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। যে পুলিশের বিরুদ্ধে সারা বছর শাসক দলের দাসত্ব করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে সেই পুলিশের আচরণ বদলের আভাস দেখা গেল। আর দিন গড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল এই ধরনের ছবি। কখনো কলকাতা, কখনো জেলা। কার্যত দাবাং ভূমিকায় পাওয়া গেল পুলিশকে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। বুধবার সাত সকালে শুরুটা হয়েছিল পটুয়াপাড়া লেনে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দলের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, যিনি ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এই অবস্থায় সেখানে পৌঁছন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উঠে যেতে বলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিলছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিলছোড়া দূরত্ব, সেখানে এই ৭৩ নম্বর ওয়ার্ড, ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, এখানে বুঝতে এখানে আমি বুঝতে পারছি 4 জনের বেশি বসা যাবে। চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। পরের ঘটনাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে। দুপুর 12:30 ঘটনাস্থল হরিশ মুখার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনের ভোট কেন্দ্রের সামনে। এর কিছুক্ষণ আগে এই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা ও চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিং। পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ফাঁকা করিয়ে দেওয়া হয়। অলিগলিতে ঢুকে পুলিশ কর্মীরা তাড়া দিয়ে সরিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকদের। लीडर ऑफ अपोजिशन है तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिए। বুধবার সকাল 8:30 চোরাসাঁকো বিধানসভার একটি বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। একদম অ্যাকশন মোডে নিমেষে এলাকা ফাঁকা করে দেন পুলিশ কর্মীরা। আমাদের রাজ্যের পুলিশের ক্ষমতা নেই এরকম নয়, কিন্তু তারা দলদাসে হয়ে পরিণত হয়ে থেকে গেছিল। এই মানে সেই অহল্লাকে মুক্ত করার মতো আজকে ইলেকশন কমিশন সেই রাজ্য পুলিশকে তার ছোঁয়া দিয়ে মুক্ত করেছে এবং তারা নিরপেক্ষভাবে করতে পেরেছে। কলকাতায় ভোটের দিন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা পুলিশের ছবি দেখা গেছে জেলাতেও। এই ছবি বর্ধমান শহরের গুরপট্টি এলাকায়। ভোটের দিন সকালে রাস্তার উপর চেয়ার পেতে বসেছিলেন বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। এর কিছুটা দূরেই ছিল বুথ। এই অবস্থায় বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তারপরেই সেখানে এসে হাজির হন 2 পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একেবারে দাবাং ভূমিকায় লাঠি উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এক পুলিশ কর্মী। চোখের নিমেষে লাঠির বাড়ি গিয়ে পড়ে চেয়ারে। হাঁটতে শুরু করেন শাসক দলের নেতা, আর সেই চেয়ারই লাথি মেরে কার্যত উড়িয়ে দিলেন সেই পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দিঘিরপাড় এলাকার 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। খবর পেয়েই পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ইসির ভূমিকার একটু ব্যাখ্যায় আসবো। অরূপ, এক কেন? শোন, একও অ্যাকচুয়ালি দেওয়া উচিত না। এরা যে নির্লজ্জ দালায়া কৃতদাস কমিশনে পরিণত হয়েছে, অ্যাকচুয়ালি শূন্য দেওয়ার অপশন নেই বলে দিতে পারিনি। প্রথম কথা, ইসির টার্গেটই ছিল বৈধ ভোটারদের বাদ দেওয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সি, মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কুৎসিততম মিমটা শেয়ার হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে? আজকে বলুন তো, আজকে জাহাঙ্গীর খানের বাড়িতে তৃণমূলের প্রার্থী, তার বাড়িতে দাবাং ফাবাং পৌঁছে যাচ্ছে। জাহাঙ্গীর খানের মানে নিজেকে পুষ্পা বলছে। না না, আমি একটু বলে দিন, সে তো একটা প্রার্থী, সে পুষ্পা বল। তুমি আপনি দাবাং বললে আমি পুষ্পা বলবো না? আমার গণতান্ত্রিক অধিকার নেই? কিন্তু সুমন, আমার ইন্টারেস্টিং লেগেছে তোমার ভূমিকাটা। তুমি যে প্রসঙ্গ রেইজ করেছো সেটা নির্বাচন কমিশন করতে পারেনি, কারণ তুমি বলেছিলে তোমার সত্যি যে রাকেশ সিং নামক একজন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, তিনি ওসিকে থ্রেট দিচ্ছেন মার্ডার করে দেবো, তার বিরুদ্ধে এখনো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে? বিশিষ্ট সমাজসেবী তো, মানে বিশিষ্ট সমাজসেবীটা তোমার, আমি বলেছিলাম তার এতগুলো ট্র্যাক রেকর্ড। ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী বলাটা উচিত না, কারণ একটা প্রতিষ্ঠান সম্পর্কে বা সেখানে রিপ্রেজেন্টেশন হবে, ঠিক নয়। তাই বিশিষ্ট সমাজসেবী বললাম। ধরো নারায়ণ গোস্বামী তৃণমূলের প্রার্থী, সে ট্রাবল মেকার, আর অর্জুন সিং ট্রাবল মেকার না, অর্জুন সিং হচ্ছে পারফর্মার। আর কি কিরকম পারফর্ম করে সেটা ওনারা বলতে। এই দালাল এতদিন বলতো নির্যাতন কমিশন, এই দালালদের কৃতদাস কমিশন ছাড়া আর কিছু বলা
উচিত নয়। এর মাইনাস দেওয়ার, আমি যদি পারতাম এর আগে একটা মাইনাস আমার মনে হয় দাঁড়ানো এবিপি আনন্দ দর্শকদের জন্য, আমি এখানে ওই মাইনাস যোগ করে মাইনাসে দেখাও 9-6 করে দিয়েছে নির্বাচন কমিশনকে, এই কৃতদাস কমিশন -1 আর কিছু পাবে না। আচ্ছা, -1টা কিন্তু তার পাশে, মানে একেবারে পাশের চেয়ারে অরূপের যে বসেছে দেবজিৎ, সেটা কিন্তু একেবারে +1 হয়েছে। তার কারণ 8 থেকে একেবারে 9 পৌঁছে দিয়েছে। না, আজকের কত 9 ছিলে। হ্যাঁ, আমি একটা মানে বলবো তার আগে, হ্যাঁ -1 আমি বলবো সত্যি, তার কারণ ওই 10 থেকে -1 করে ও 9 দিয়েছে, কিন্তু 9তে ও কনসিস্টেন্টলি থেকে গেছে, প্রথম দফায়, দ্বিতীয় দফাতেও। নজরুল, আমাদের একজন প্যানেলিস্ট যেটা বললেন প্রার্থী, হ্যাঁ, তো অন্য কোনো প্রার্থীর ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীকে বলেছেন যে তুই বোমা বাঁধিস। তো এরকম বোমা বাঁধা লোকদের যদি প্রার্থী করা হয়, তাহলে পুলিশের লোকেরা তাদের বাড়িতে তাকেই দেবজিতের দলের নেতা বলেছেন নারদার ঘুষখোর সারদার তোলাবাদ, তাকে যদি লিডার অফ অপোজিশন করে তখন আপনার অস্বস্তি হয় না? বলেছেন একবারও ডিউরিং দ্য শো, একবারও বলেছেন পক্ষপাতদুষ্ট আচরণ এটাকেই বলে নজরুলবাবু। একটু যখন চেয়ারে বসছেন প্রাক্তন পুলিশ কর্তারা আসে যে বিজেপি পন্থী সাজুন না, কেউ আপত্তি করেনি তো? আপনি বলুন কেউ আপত্তি করছে না, কেউ আপত্তি করে না। বিজেপি পন্থী হলে তো দুহাত তুলে 10-এ 10 করতেন। আপনার কেমন বাধ্যবাধকতা দেখলো বাংলার মানুষ? বিজেপি পন্থী তো অসুবিধা নেই তো, ভারতবর্ষে একটা দল অসুবিধা নেই, এরপরে আপনারা বুঝবেন এরকম কথা বলা। আমি অরূপকে একটা কথা বলি, অরূপ দেখো, তুমি রাজনীতি করতে পারো এবং ভালো রাজনীতি বোঝো, সমস্ত আমরা মানি, এবং তুমি যথেষ্ট ভালো কথা বলো, কিন্তু তোমার কি সত্যি সত্যি অধিকার আছে উনি বিজেপি করে কিনা? তুমি বিজেপি করে বলে দিলে এটা এক ধরনের অপমান করা। আপনার মতো লোকেরা বিজেপি করবেন, এরপরে দেখে নিন বিজেপি আপনারা করবেন। বেশ, বিজেপি যে লোকটা তৃণমূলে কোনোদিন যায়নি, গোড়া থেকে বিজেপি কাছে যাই। ও তো বলেনি তো। আমি তো বলছি না, আপনি বলছেন আপনি বিজেপিতে যাবেন। আরে আমি তো বলছি আপনি বিজেপি নন, বিজেপি জোর করে যা ইচ্ছে করবো, আপনার কি দুষ্ট হয়ে বিশ্লেষক আপনার বলার কোনো আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো সেটা আমার ব্যাপার। তাহলে আমার অধিকার আছে, একদম একদম। তবে এরপরে যদি আপনি বিজেপিতে যান তখন বলবো। একদম। আমি বলি, প্রথমত এই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা আজকে আমার জন্য নয়, নির্বাচন কমিশনের জন্য। আমি 10-এ 9 দিয়েছি, তার কারণ হচ্ছে আগের বারেও এবারেও শেষ কবার আপনারা এখানে আমার থেকে যারা বসে আছেন সবাই আমার থেকে বেশি দিন সূর্য দেখেছেন, আমি আপনাদের থেকে কম বয়স, আপনাদের বেশি না। এবারে কথাটা হচ্ছে যে আপনারা আমাকে বলুন, এইসব স্টেটমেন্ট বলো না, এটা নিয়ে আরো 3.5 মিনিট তর্ক চলবে। কার বয়স কত? 94% পোল শেষ আপনারা বাংলায় কে কবে দেখেছেন? বিশ্বনাথ দা তো এই নিয়ে কাজ করেন, তাহলে কেউ দেখেননি, আমরা কেউ কোনোদিন দেখিনি। দ্বিতীয়ত এইবারে তোমার বেলা আমি বলিনি, এবারে হচ্ছে কে কবে দেখেছেন যে একটাও লাশ পড়লো না? পুরো নিরামিষ নির্বাচন, মাঝে মাঝে একটুখানি অন্যরকম, কিন্তু একবারও হলো না এই নিরামিষ নির্বাচন। একটা বুমও ভাঙলো না, সুমনদার কোনো গাড়ি ভাঙচুর হয়নি। আমার নির্বাচনের সময় এবিপি আনন্দের গাড়ি ভেঙে পুরো গুঁড়িয়ে দিয়েছিল, তো সেই সময় কোনো আজ এবারে কিছু হলো না, কোনো গাড়ি ভাঙাভাঙি হলো না, দু একটা মৃদু লাঠি চার্জ, দু এক জায়গায় ধমকিতেই কাজ হয়ে গেল। শেষ কবে? আরে আসলটাই বললে না, বোমা পড়েনি, বোমা পড়েনি, মাস্কে বেরিয়ে আসেনি, অরূপদা কেউ কাউকে লাথি মেরে কচুবনে ফেলেনি। এবং তারপরেও এত কিছুর পরেও পুলিশ তার সিদ্ধারা খুঁজে পেয়েছে। এটা হচ্ছে বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে যেটা অ্যাবলিশ হয়ে গিয়েছিল। পুলিশের কাছে যাবে কি মানুষ? যাবার আগেই পার্টি অফিসে যেতে হতো আগের আমলে, এ আমলে। এখানে তো পুরো পুলিশ স্টেট চলছিল, সেখানে ভাবাই যায় না একজন সাধারণ পুলিশ কর্মী, কোনো 2 তারা 3 তারা 5 তারা নন, নীলবাতিওয়ালা গাড়ি নেই, খালি পায়ে হাঁটছেন না, আগে পেছনে করছেন না কোনো নেত্রীর বা নেতার, তিনি দাঁড়িয়ে থেকে বলছেন কোনোভাবেই 5 জন থাকা যাবে না, 4 জনের বেশি থাকা যাবে না। এই যে একটা স্ট্রেংথ পুলিশের কাছে ফিরে এসেছে, এর পরের থেকেই সমাজ ঘুরতে শুরু করবে। মানে তার মানেটা হচ্ছে এটা যে দুষ্টের দমন শিষ্টের পালন, যেটা নজরুল বাবু বললেন যে আমরা কি পারতাম না,
আপনারাও পারতেন, কিন্তু মুশকিল হচ্ছে করতে দেওয়াও তো কোথায়। দময়ন্তী সেন, আমি নাম করে বলছি, দময়ন্তী সেনকে ডেকে বলা হয়েছিল কি ম্যাডাম এখন তো আপনি নায়িকা, আপনাকে তো সবাই জানতে চেয়েছে বলে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, কি না তদন্তটা ঠিক পথে যাচ্ছিল বলে। এই রকম একটা পরিস্থিতিকে যারা বদলে দিতে পারে তাকে নয় দেওয়া কি উচিত নয়? কোথাও টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, এই ছোট মোটো ঝামেলাগুলোর জন্য। এক নম্বর নজর থাকবে যে সত্যি এই অভিযোগ যদি সত্যি হয় সেখানে কি রিপোল হচ্ছে। আমি একেবারে স্পষ্ট আপনাদের কাছে আসবো, যেহেতু ও নজিরবিহীনের কথা দেবজিৎ বললো, আমি বলছি নজিরবিহীন আরও একবার আপনাদের বলে দিই যে গোটা পশ্চিমবঙ্গে এই রাজ্যে 7টা অবধি, আবার বলছি বাড়বে, 92.74% গোটা রাজ্যে ভোটদানের পার্সেন্টেজ ঐতিহাসিক এবং অভূতপূর্ব। আর যেহেতু নির্বাচন কমিশনের কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, আমি দ্রুত একবার পরের প্রতিবেদনে দেখব, তারপর সৌম্য এবং অন্যদের কাছে আসবো। দেখুন, কোনো একটি দলের নয়, তৃণমূল বিজেপি ফরওয়ার্ড ব্লক ভাঙা হয়েছে তিনটি দলেরই ক্যাম্প অফিস, মাটিতে পড়ে রয়েছে 3 রাজনৈতিক দলেরই পতাকা। এই ছবি চুচুড়া কেন্দ্রের কারবালা এলাকার। অভিযোগ, এখানে বুথের 200 মিটারের মধ্যে তৈরি করা হয়েছিল তৃণমূল বিজেপি ফরওয়ার্ড ব্লক 3 দলের ক্যাম্প অফিস। তারপরই অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনী। চুচুড়ার কারবালা অঞ্চলে রয়েছি, তাদের যে ক্যাম্প অফিস, এটা হচ্ছে তৃণমূলের ক্যাম্প অফিস, এটা ভেঙে দেওয়া হয়েছে। এই ক্যাম্পটা বুথ থেকে 400 মিটার দূরে, এখানে এসে সব ভাঙচুর করে দিয়ে চলে গেছে। যেখানে তৃণমূলের লোগো দেখছে, এটা একটা নয়, একজন বয়স্ক মানুষের পকেট থেকে ভোটার কার্ড আর বিএলওর দেওয়া স্লিপ পড়ে গেছে, ওটা নিয়ে পালিয়ে গেছে সেন্ট্রাল ফোর্স। এর থেকে কয়েক পা এগোলেই বিজেপির ক্যাম্প অফিস। বিজেপির যে ক্যাম্প অফিস সেগুলো ভাঙচুর করা হয়েছে, চেয়ার টেবিল সব ভেঙে পড়ে রয়েছে। আমাদের টাকে ভেঙেছে। সকালবেলা প্রথম ক্যাম্প ওরা করে, আমরা আধ ঘন্টা পরে এসেছি, সেই কোপটা আমাদের উপরে পড়েছে। একই দৃশ্য ফরওয়ার্ড ব্লকের ক্যাম্প অফিসেরও। যদি একটু এগোই তাহলে ঠিক সামনে এখানে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের যে ক্যাম্প অফিস রয়েছে, এইটাও কিন্তু একইভাবে ভাঙচুর হয়ে পড়ে রয়েছে। ওরা নিজেরা কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা ওরা করেছে, এটা কোনো ভাঙার প্রশ্নই ওঠে না, অনেক দূরে। রাজনৈতিক মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর হলেও এই ছবি যেন মিলিয়ে দিল বাম, তৃণমূল ও বিজেপিকে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। সৌম্য অবশ্য তার নাম্বার বদল করেনি, প্রথম দফাতেও 8, দ্বিতীয় দফাতেও 8। সৌম্য, দেখুন, আপনারা পার্সেন্টেজ নিয়ে কথা বলছেন, আমি বলবো যে পার্সেন্টেজ নিয়ে কথা বললে যে নির্বাচন নিরপেক্ষ বা ফ্রি ফেয়ারলেস হয়েছে, এটা কখনোই বলা যায় না। কারণ পঞ্চায়েত নির্বাচনে তো অনেক বেশি পার্সেন্টেজ হতো, বিরোধী 0% হয়েছে, প্রায় 98-99% ভোট হয়েছে, বিরোধী নেই। শাহজাহানরা ভোট করেছে তো 98%। না, পঞ্চায়েত নির্বাচনে তো অন্য মডেল, মনোনয়ন পত্রই উইথড্রন হয়ে যায়। আমি বলছি মনোনয়ন পত্র জমা হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় একমাত্র পশ্চিমবঙ্গে হয় আর ত্রিপুরায় হয়। তারপরে সেই বুথগুলো ফাঁকা হয়ে যায়, ব্যালট বক্স ফেলে দেয়, ব্যালট খেয়ে ফেলে, এসব মানে শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখানে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে একটু আগে বলছিলেন যে এই জাহাঙ্গীর বা শাহজাহান এসব কথাবার্তা আসছিল, জাহাঙ্গীররা তো সব বিবেকানন্দের বড় ছেলে, আমরা তো ভোট আর কিছু দেখিনি যে পশ্চিমবঙ্গে জাহাঙ্গীররা কিভাবে ভোট করে। 2019 সালের পর থেকে ওই অঞ্চলে আপনি বলছেন ভোট, বঙ্গনগর 1, বঙ্গনগর 2, আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে আপনার একটা জায়গা, একটা অঞ্চল, সেখানে মানুষ শুধু ভোটের আগে তার বাড়িতে মোড়াম বেছানো রাস্তা বেছানো হয়েছিল, একটা জায়গায় বিরোধী দলে ভোট দিচ্ছিল বলে সেই মোড়াম বেছানো রাস্তার ইট তুলে নিয়েছে পরের দিন। হ্যাঁ, জলের লাইন কেটে দেওয়া, বিদ্যুৎ কেটে দেওয়া। আর আমরা এখানে স্টুডিওতে বসে শুধু বড় বড় গাল গল্প শুনবো। আজকে পুলিশ যে কাজটা করেছে, পুলিশ তার মানে কাজ করতে পারে। আপনি নির্বাচন কমিশন এই এনশোর করেছে, এই পুলিশরাই যে আজকে যে সাহস দেখিয়েছে, এই আধিপত্যবাদ, আমি আছি, আমার সংখ্যা আছে, তাই আমি যা খুশি তাই করতে পারি, মানুষকে বেরোতে দেবো না, মানুষকে ভোট দিতে দেবো না। মানুষ তো ভোট দিয়েছে। আপনি একটা ঘটনা ঘটেছে, নিশ্চয় ঘটেছে, দুঃখজনক ঘটনা, যেখানে যেখানে ঘটেছে খুব খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রী আজকে যে জিনিসগুলো বলেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, সে ঘটনাও যদি হয়ে থাকে আমরা বলবো খারাপ, কিন্তু পার্সেন্টেজ কত আপনি বলুন, যে সংখ্যাটা কত, কত মানুষ ভোট দিয়েছে আর কত হচ্ছে। আজকে পুলিশকে আমি বাহবা দেবো, রাজ্য পুলিশ, এই রাজ্যেরই তো পুলিশ, এই রাজ্যের পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে এই কাজটা করতে পেরেছে। তাহলে কি কোথাও এই যে দলদাস কথাটা বারবার আমরা এত বছর ধরে বলে আসছি, যে গণতন্ত্র তখনই প্রিয় হয় সরকারি দলের যখন সে বিরোধী আসনে থাকে, সরকারে আসলে গণতন্ত্র লুট করতে চায়, এটাই তার প্রধান নিদর্শন। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.